ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শেখ হাসিনা দিল্লিতে যে ইন্টারন্যাশনাল মিডিয়াকে সামনে রেখে প্রেস কনফারেন্স করেছিলেন সেটা নিয়ে একটা বিবৃতি দিয়েছে। তিনি বলেছেন যে ভারত যে প্রেস কনফারেন্স হয়ে গেল সেটাতে ভারতের কোনো হাত নাই এবং সেই প্রেস কনফারেন্সে যা কিছু বলা হয়েছে সেটা ভারত সরকার অনুমোদন করে না। বিশেষ করে যে সরকার গঠিত হয়েছে অর্থাৎ তারেক রহমানের সরকার সম্পর্কে যা বলা হয়েছে সেটাও ভারত সরকার অনুমোদন করে না। জয়সওয়াল সাহেব এই কথা বলে ভারতের পক্ষ থেকে বিএনপির প্রতি কি মনোভাব দেখালেন, আওয়ামী লীগের প্রতি কি মনোভাব দেখালেন, চাণক্য নীতির অধীনে এই কূটনীতিকে কিভাবে ব্যাখ্যা করা যায় এবং ভারত কিভাবে এই নীতি থেকে লাভবান হচ্ছে, এই বিষয়টা আলোচনা করব বন্ধুরা। প্রথম কথা হলো এই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের স্টেটমেন্টটাকে দেখতে হবে। তারেক রহমানের সরকার যে স্ট্রংলি কন্ডেম করেছেন এটাকে এবং ভারত সরকারের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং শেখ হাসিনাকে যে 4-5 ধরনের গালি দিয়েছেন সেই স্টেটমেন্টে, অর্থাৎ পাবলিক স্টেটমেন্ট এটাকে বলা যায়, প্রেস স্টেটমেন্ট, পাবলিক স্টেটমেন্ট, তার প্রতিক্রিয়া হিসাবে এটাকে দেখা যেতে পারে। কারণ হলো যে আগে ওটা বের হয়েছে, পরে রণধীর সাওয়ালের এই বক্তব্যটা বের হয়েছে। এখন এটাকে আমি সহজে বলে দিতে পারি যে যেটা সাধারণত করছে, বিশেষ করে তারেক রহমান সরকারের প্রতি যারা অনুগত তারা যেভাবে এটাকে ব্যাখ্যা করছে সেটা হলো যে তারেক রহমানের সরকার ভারতকে কিন্তু বসিয়ে দিয়েছে পুরোপুরি, এটাই হলো তাদের ব্যাখ্যা। আপনারা যদি দেখেন, অর্থাৎ ভারত ভয় পেয়ে গেছে এবং ভারতের আসলে এখানে কিচ্ছু করার নেই এটা বলা ছাড়া। তবে এটা সরলীকরণ, অনেকে হয়তো বুঝতে পারেন, অনেকে বুঝতে পারেন না। আবার আওয়ামী লীগের পক্ষ থেকে অনেকে বিভিন্নভাবে এটাকে জায়েজ করার চেষ্টা করবে, বলবে যে না, ভারত আওয়ামী লীগের বিপক্ষে যায়নি, আওয়ামী লীগের পক্ষে বলেছে। আসলে আমি এই ধরনের শ্যালো অগভীর কোনো ব্যাখ্যা করব না, আমরা একটু গভীরে যাব। বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওগুলো শুনেন, আমি সাধারণত সত্য প্রকাশ করার জন্য একেবারেই আমি এই ব্যাপারে আমার কোনো নীতিগত শৈথিল্য নেই। সত্য আমাকে প্রকাশ করতেই হবে এবং দীর্ঘমেয়াদে আপনারা আমাকে অন্তত বিশ্বাস করেন সেই আশা রেখেই কিন্তু এই ভিডিও করা আর কি, আপনাদের জন্য বক্তব্য রাখা। আমরা এই জয়সওয়াল সাহেবের বক্তব্যটা, অর্থাৎ নরম বক্তব্য, বাংলাদেশ সরকার আমি বলি না, আমি বলবো তারেক রহমান বিএনপি সরকারের কঠোর বক্তব্যের পরে জয়সওয়াল সাহেবের এই নরম বক্তব্যকে আমরা একটু দেখেন, আসুন চাণক্য নীতির অধীনে দেখি। চাণক্য নীতিটা কি? চাণক্য তো আপনারা জানেন, আসলে এটা আমার এখানে বলার কিছু নেই। চাণক্য বা কৌটিল্য, কেউ কেউ বলেন দুই ব্যক্তি, আসলে মূলত এক ব্যক্তি সাধারণত, অথবা বহু ব্যক্তির সমাহার, একজন মিথিক্যাল ফিগার, রাজা চন্দ্রগুপ্ত, ভারতীয় একজন পৌরাণিক রাজা চন্দ্রগুপ্তর আমলের তার প্রধান বা তার একজন অর্থমন্ত্রী বলে তার একজন উপদেষ্টা, এটা বলতে পারেন। এই চন্দ্রগুপ্ত এবং চাণক্য বা কৌটিল্য কত হাজার, অন্তত 2500 থেকে 3000 বছর আগে তারা এক্সিস্ট করতেন। কিন্তু আসলে কাহিনীটা পৌরাণিক কাহিনীর অধীনে এবং চাণক্য এবং কৌটিল্য এই দুজনের একটা বিখ্যাত গ্রন্থ আছে, সেটা হলো অর্থশাস্ত্র। এটা সম্পর্ক আপনারা জানেন। তারপরেও এটা সত্য কথা হলো এটা এক ব্যক্তির রচনা না বহু ব্যক্তির রচনা, এটা নিয়ে আসলে সাধারণত যত এই ধরনের পুরনো গ্রন্থ এগুলা বহু ব্যক্তির রচনা হওয়াটাই স্বাভাবিক। আমরা যেমন বলতে পারি যে হোমারের যে মহাকাব্য ইলিয়াড এবং অডিসি, যেটা আসলে মূলত আধুনিক সাহিত্যের একদম ভিত্তি, সাহিত্য এত পরিবর্তিত হয়েছে কিন্তু তার ফরম্যাট কিন্তু এই অডিসি, বিশেষ করে অডিসির ফরম্যাটে রয়ে গেছে, অন্তত গদ্য সাহিত্য। সেটাও কিন্তু হোমার নামক এক ব্যক্তির রচনা, এইটা বিশ্বাস করা কঠিন।
তবে হয়তো হুমায়ুন নামে একজন এটাকে মূল ফরম্যাটটা রচনা করেছিলেন, বা এটার যে ড্রামাটাইজেশনটা যেটা আমরা দেখি প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে অডিসিতে, সেইটা করেছেন, এটা ধরে নেওয়া যায়। চাণক্যের যে কূটনীতি, সেখানে 4টা মূলনীতি আছে, এটা আপনারা সবাই জানেন। আমার মনে হয় না জানলেও এটা খুব সহজ, আসলে কোনো কঠিন কিছু নাই এখানে। এটা সংস্কৃতের শব্দ, আমি উচ্চারণ তো পারি না, আপনারা হাসাহাসি করতে পারেন। সেটা হলো সামা, দানা, ভেদা, দান্ডা। অর্থাৎ বাংলায় বললে কি, মানে প্রথমটা সামা মানে হলো যে আপনার যুক্তি দিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করা, চাণক্যের কূটনীতির প্রথম নীতি। আর যুক্তি দিয়ে যদি আলোচনা করা না যায়, তাহলে আপনার ঘুষ দেয়া, মানে হলো যে উপঢৌকন দেয়া। আপনি ঘুষ দিয়ে প্রতিপক্ষকে আপনি রাজি করাবেন আপনার স্বার্থ হাসিলে রাজি হওয়ার জন্য। সামা, দানা, এটা না হলে ভেদা, মানে ভেদাভেদ সৃষ্টি করবেন। আপনি যে প্রতিপক্ষের সাথে আপনি কূটনীতি করছেন, তাদের শিবিরে আপনি বিভিন্ন ভেদাভেদ সৃষ্টি করবেন। আমাদের এখানে যেমন বিএনপি আওয়ামী লীগের মধ্যে বিভেদ সৃষ্টি করলে ভারত এখানে বেশি স্বার্থ হাসিল করতে পারবে, এইটা হলো ভেদা। 4 নাম্বার হলো দান্ডা, মানে দণ্ড আর কি, লৌহ দণ্ড। এটা হলো যে মানে যুদ্ধ করো। এই 3টা নীতি যুক্তির সাথে আলোচনা করে যদি না হয়, ঘুষ দাও, ঘুষ দিয়ে যদি না হয়, বিরোধী শিবিরে বিভেদ সৃষ্টি করো, বিভেদ সৃষ্টি করেও যদি উদ্দেশ্য হাসিল না হয়, তাহলে যুদ্ধ করো। এই হলো চাণক্যের 4টা মূলনীতি। আমি একবার দেখেছিলাম বহু আগে, পিনাকি আবার এই 4 মূলনীতি নিয়ে বিশাল এক ভিডিও করে। তো পিনাকির তো 4-5 লাখ ভিউ হয় প্রতিটা ভিডিওতে। এখন পৃথিবীটা এমন হয়ে গেছে যে সাধারণত আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে কোনো তথ্য দিয়ে দিচ্ছে, উইকিপিডিয়া দিচ্ছে, গুগল দিচ্ছে। আপনি যদি একটু পিনাকির মতো সুন্দর বুঝিয়ে বলতে পারেন, যে কোনো 15-20 মিনিট, আধা ঘন্টা রিসার্চ করে আপনি কিন্তু একটা ভিডিও তৈরি করে 5 লাখ ভিউ পেতে পারেন, যদি আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে শিবিরটা আছে, এইটাকে আপনি যদি এইটার পক্ষে কথা বলেন। একইভাবে কিন্তু এই পিনাকি, ইলিয়াস, সলিমুল্লাহ খানরা জনপ্রিয় হয়েছে। আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা যারা মূলধারা বলি, তাদের কিন্তু এই ধরনের কোনো ব্যবস্থা নাই। আপনি যত ভালোই কথা বলেন, এইখানে কেউ আপনাকে জনপ্রিয় করতে আসবে না। এবং এই জিনিসগুলো নিয়ে আওয়ামী লীগ বা মূলধারার কোনো চিন্তা ভাবনা, গভীরতা না থাকাতে কিন্তু 24-এ তারা ধরাশায়ী হয়ে গেছে বাংলাদেশের মৌলবাদী স্বাধীনতা বিরোধীদের কাছে। এটা কিন্তু আপনাকে মানতে হবে। মূল জায়গাগুলো যদি আপনি না যেতে পারেন, যে কেন আওয়ামী লীগের সরকারের পতন হলো, ভবিষ্যতেও কিন্তু এমন পতন ঠেকানো সম্ভব হবে না। যাই হোক, আমরা রণধীর সাওয়ালের বক্তব্যে চলে আসি। রণধীর সাওয়ালের বক্তব্য, আচ্ছা, আমি তো চাণক্য নীতিটা ব্যাখ্যা করছি। চাণক্য নীতির যে প্রথম, যে যুক্তি দিয়ে প্রতিপক্ষের সাথে সমস্যার সমাধান করো, এইটা আসলে বাংলাদেশের সাথে ভারতের সম্ভব না। আরো মোটা দাগে বলতে গেলে, সাধারণত কোনো মুসলিম দেশের সাথে কোনো অমুসলিম দেশের এই চাণক্য নীতি প্রথম নীতিতে কোনো কূটনীতি হয় না, বাস্তবেও হয় না, সম্ভাবনা কেন জানেন? এটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, মুসলমানদের যুক্তিবোধ এবং বিধর্মীদের যুক্তিবোধ আলাদা। আমি বিধর্মী বলছি কারণ আমার তো বেশিরভাগ শ্রোতা হলো মুসলমান। তারা যদি আমি বলি যে অমুসলিম, তারা ভাববেন যে মুসলমানদের আমি যথেষ্ট সম্মান করছি না। আমি আসলে মুসলমান হিসাবে মুসলমানদের সম্মান করতে চাই, সেজন্য বিধর্মী বলছি। বিধর্মীরা আবার রেগে যেতে পারেন যে আমি তো সাম্প্রদায়িক। যা হোক, কিছু বদনাম তো নিতে হবে। সেটা হলো, প্রথম জিনিসটা খুবই বুঝতে হবে যে মুসলিমদের যুক্তিবোধ আর অমুসলিম বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা যা আছে, মুসলমান ছাড়া, নাস্তিক বা যা বলেন, মানে যত ধরনের লোক আছে, অজ্ঞাবাদী, মানে যেটা হলো কি বলে, হ্যাঁ, অজ্ঞাবাদীর তো এটা তো ইংরেজি শব্দটাই বেশি প্রসিদ্ধ। এই যুক্তিবোধ মুসলমানদের এবং মুসলমানদের আলাদা হওয়াতে চাণক্য নীতির প্রথম নীতি আসলে বাংলাদেশ ভারত কখনোই হবে না। অর্থাৎ কোনো দেশের সাথে, অর্থাৎ মুসলমান কোনো দেশের সাথে কোনো অমুসলিম দেশের চাণক্য নীতির প্রথম নীতিতে কূটনীতিটা হয় না। আসলে কূটনীতির কিন্তু চাণক্য নীতির বাইরে যদি আমরা গিয়ে যদি আধুনিক কূটনীতি বা কূটনীতির পরমার্থটা দেখি, তাহলে বুঝতে হবে যে এটাই কিন্তু কূটনীতির মূল সূত্র, যে আপনি যুক্তি দিয়ে
এটাই এই যুক্তির পথে কিন্তু কূটনীতি আপনার থ্রাইভ করতে পারে, মানে কূটনীতির বিকাশ ঘটতে পারে, সেটা আসলে এখানে সম্ভব না। ফলে ভারত তারা যদি কৌটিল্যের এই চাণক্য নীতি বুঝে থাকেন বা চাণক্যের চাণক্য নীতি, তাহলে ভারত নিশ্চিতভাবে এই চাণক্যের চার নীতির প্রথম নীতি অবশ্যই পরিত্যাগ করেছে, এবং আমার ধারণা সেটা ভারত বোঝে। দ্বিতীয় যেই নীতি, যে দানা অর্থাৎ ঘুষ দাও অথবা সুবিধা দাও, এইটাই আসলে রণধীর জয়সওয়ালের যে বক্তব্য, সেইটা কিন্তু এইটা প্রকাশ পেয়েছে যে ভারত যেহেতু বাংলাদেশ যেহেতু অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, সুতরাং তাদেরকে এই তারেক রহমানের সরকারকে উপঢৌকন দিয়ে নরম করে দেয়া, এইটা আমি দেখি আর কি। আমি নিজে কোনো এখানে চাতুর্যের অংশ নিচ্ছি না, আমি চাণক্য নীতি বলতে তো আমরা সাধারণত বুঝি যে বাংলায় কূটনীতি শব্দটা যেহেতু কৌটিল্যের জায়গা থেকে এসেছে, এবং কূটনীতি শব্দটা আমাদের দেশে কিন্তু অত্যন্ত নেগেটিভ অর্থ বহন করে। আমার ধারণা ভারতীয় ভাষাগুলোতেও, আমি ভারতীয় ভাষাগুলোর পণ্ডিত না, অর্থাৎ কূটনীতি কথাটাই হলো যে ষড়যন্ত্রমূলক একটা জিনিস। আর ইংরেজিতে যে ডিপ্লোম্যাসি, আমরা এটা কূটনীতি করি বাংলায়, কিন্তু ডিপ্লোম্যাসিতে কিন্তু এই চাতুর্যতা নেই। ডিপ্লোম্যাসির কথাটা হলো যে ট্যাক্টফুল, অর্থাৎ প্রজ্ঞাবান হওয়া, আর বাংলার অর্থটা হলো যে চতুর হওয়া। মানে আপনি একজন কূটনীতিবিদ এই বাংলা শব্দ থেকে যদি এর অর্থ করেন, সেটা হলো সে একজন চতুর ব্যক্তি। আর ইংরেজি শব্দ থেকে ডিপ্লোম্যাট আপনি যদি সেভাবে অর্থ করেন, যে কূটনীতি করে বা ডিপ্লোম্যাসি, সে একজন প্রাজ্ঞ বা বিজ্ঞ ব্যক্তি। যাই হোক, এখন আবার রণধীর, আমি আর ওই 3 নম্বর আর 4 নম্বরে গেলাম না, ভেদাভেদ সৃষ্টি করা, যুদ্ধ করা, সেখানে আমি রণধীর জয়সওয়ালের এখন বক্তব্যটাতে আসি। রণধীর জয়সওয়াল বলেছেন যে, প্রথম কথা তো বলেছেন যে এই 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 যে হয়ে গেল প্রেস কনফারেন্স, এইটাতে ভারত সরকারের কোনো হাত নাই। এটা দিয়ে যদি তিনি যেটা বোঝেন, সেটা হলো যে ভারত বাক স্বাধীনতায় বিশ্বাস করে, বাক স্বাধীনতায় তারা হস্তক্ষেপ করে না। এইটা হলো, এইটার আর কোনো মানে আপনার করার নাই, প্রথম। দ্বিতীয় অংশটা তিনি বলছেন যে এই সংবাদ সম্মেলনে যা বলা হয়েছে সেটা ভারত সরকার অনুমোদন করে না, এবং বিশেষ করে বর্তমানে বিএনপি সরকার সম্পর্কে যা বলেছে সেটা ভারত সরকার অনুমোদন করে না। এইখানে রণধীর জয়সওয়াল বা ভারত সরকারের এখানে হোমওয়ার্কই ছিল না। আসলে হোমওয়ার্কটা কিরকম ছিল না, আমরা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটা নিয়ে আলোচনা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আসলে বিএনপি সরকার সম্পর্কে তেমন কিছুই বলেনি। আমি তো, আপনারা জানেন যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটা শুধু, আমি কিন্তু নিজে এটার বাংলা অনুবাদ আমার ইউটিউবে পড়েছি, এবং মজার বিষয় হলো যে এইটা আমার ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত সবচেয়ে বেশি ভিউ হয়েছে। আমি যেটা ভেবেছিলাম যে এটা 5-10 হাজারের বেশি ভিউ হবে না, এখন বোধহয় এটার ভিউ সংখ্যা 95,000। চিন্তা করেন, শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য মানুষ আসলে কতটা উদ্গ্রীব। এটাই কিন্তু আমি বুঝি আর কি, যে আমার পড়াও ভালো হয় নাই, আর সেটা তো আপনারা দেখেছেন, কিন্তু এটা এখনো এটার ভিউটা চলছে অনবরত, শুধু বঙ্গানুবাদ করে পড়ে দেয়াতে। এবং সেটা অনেক, প্রায় 2,500 শব্দের একটা স্টেটমেন্ট। আমি জানি না, আমাদের এই বঙ্গবন্ধু কন্যা 80 বছর বয়স বলা হয় ওনার, আমি শুনেছি, মানে আমরা যদি বয়সটা হিসাব করি, ওনার এখনো 80 হয় নাই, 79, 78 ধরতে পারেন বয়স। বাংলাদেশিরা যে, বিদেশিরা যেভাবে ধরে বয়স, সেভাবে ওনার বয়স 78, বাংলাদেশে যেভাবে বয়স গণনা করে সেভাবে 79। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে এই 2,500 শব্দের এটা পড়লেন, আমি পড়তে গিয়ে কিন্তু হিমশিম খেয়ে গেছি। আমার মনে হলো যে ছেড়ে দে মা, কে দেবে আছি। আসলে এই মানে মহিলা বললে তো অসম্মান হয়, অনেক ভালোবাসি ওনাকে, সেই জন্য বলছি। আসলে এই মহিলা একটা আজব মানুষ বাবা, এর সাথে পারা যাবে না। আমরা তো কোন স্যার, আমি তো ওনার ছেলের তেও বয়সে আমার কম, কিন্তু সেই আসলে সেই শক্তিটা নাই। কিন্তু একবারও কি আপনাদের মনে হয়েছে এটা পড়া পর্যন্ত শেখ হাসিনা একটু মানে ক্লান্ত হয়েছেন? আবার উনি বলছেন যে আমার উত্তরগুলো এখন সজীব দিবে, মানে কত প্রাণবন্ত।
যা হোক, কি বলবো, এখন শেখ হাসিনার প্রাণশক্তি যদি তার সমর্থকরা আমরা যদি বুঝি, সেটা আসলে আমাদেরকে অবশ্যই সাহস সঞ্চয় করতে পারবে আর কি। শেখ হাসিনা কিন্তু তারেক রহমান সম্পর্কে কিছুই বলেন নাই, একটা কথা বলেছেন যে স্টেজড ইলেকশন। শেখ হাসিনা তারেক রহমান সম্পর্কে যদি আপনি নেতিবাচক কোনো কথা বলে, সেটা হলো যে স্টেজড ইলেকশন, মানে একটা পাতানো নির্বাচন। আরে ভাই, এই যে পাতানো নির্বাচন, এটা কি কারো কাছে ব্যাখ্যা করতে হবে? আর কিছু বাদ দেন, এই যে আওয়ামী লীগকে, বাংলাদেশের মূল ধারাকে যে ইলেকশনে অংশগ্রহণ করতে দেয়া হলো না, তো এটা কি এইটাই তো পাতানো নির্বাচন হয়ে যায়। আমার চশমাটা প্রতিদিনই কথা বলতে আসলে এই ঝামেলাটা করে। যা হোক, আসলে এখানে রণধীর জয়সওয়াল তারা যদি হোমওয়ার্ক করে বলেন, আমি বলবো যে একেবারে তারা আমার হাততালি পাবেন, যে আসলে তো শেখ হাসিনা কিছুই বলেনি বিএনপির যে সরকার, সেই সরকার সম্পর্কে উনি কিছুই বলেন নাই। মানে উনি ওনার কথা বলেছেন, এবং বাংলাদেশের যে অর্থনৈতিক দুর্গতি, বাংলাদেশের যে ম্যাসিভ হিউম্যান রাইটস ভায়োলেশন চলছে, বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ চলছে, বাংলাদেশে যে নিষ্ঠুরতা চলছে, বাংলাদেশ যে গণতন্ত্রহীন হয়ে গেছে। হ্যাঁ, শেখ হাসিনার সময় গণতন্ত্র ছিল না, সেটাও আদর্শ গণতন্ত্র নয়, কিন্তু এখনকার চেয়ে যে ভালো ছিল, এটা যে কোনো নিরপেক্ষ মানুষকে, একমাত্র বাংলাদেশে 2024-এ যারা জঙ্গি উত্থান ঘটিয়েছে তারা ছাড়া বাকি সবাই, সারা পৃথিবীর সবাই, আমরা তো বলবোই, আমরা যেহেতু প্রতিপক্ষ, পৃথিবীর যে কোনো নিরপেক্ষ মানুষকে এনে আপনি বাংলাদেশের শুধু ইকোনমিটা দেখান না। শেখ হাসিনার সময় যে 6.8% গড় জিডিপি প্রবৃদ্ধি ছিল, সেখান থেকে যে এখন 2.2% হয়ে গেছে, এবং কলকারখানা বন্ধ হয়ে গেছে, যেভাবে মানে নারীর অবমাননা হচ্ছে, যেভাবে গালাগালি, অত্যন্ত অসভ্যতা। মানে আমরা তো মধ্যযুগেও এখন নাই। হাদির যে ইউনুসেরও আদর্শ, ফুয়াদেরও আদর্শ, তারেক রহমান সাহেবের আদর্শ কতটা উনি অবশ্য বলেন না, এই দিক থেকে তিনি চুপচাপ আছেন। তো এটা তো আসলে কোনো সভ্য দেশ আর নাই, সেগুলা তো সত্য। অর্থাৎ শেখ হাসিনা কিন্তু অন্তত, অন্যদের কথা আমি যাচ্ছি না, কারণ আমার বক্তব্য আবার দীর্ঘ হলে আপনারা তো সেটাও পছন্দ করেন না। অর্থাৎ শেখ হাসিনা কিন্তু বিএনপি সম্পর্কে, বিএনপি সরকার সম্পর্কে কিছুই বলেনি, উনি বরঞ্চ রিকনসিলিয়েশনের কথা বলেছে। তাহলে কি ভারত রিকনসিলিয়েশনও চায় না, মানে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে? তাহলে দুটো জিনিস আমরা সিদ্ধান্তে আসতে পারি, যে ভারতের কোনো হোমওয়ার্কই ছিল না, ওরা শুনেই নেই শেখ হাসিনা কি মানে বক্তব্য কি রেখেছেন, অথবা ওনারা শুনে খুব সূক্ষ্মভাবে এমন কথা বলেছেন যে আসলে যেটার কোনো অর্থ নাই, কারণ ওনারা অনুমোদন করেন না, আর অনুমোদন না করার মতো কোনো কথা তো শেখ হাসিনা বলেন নাই। যেটাই হোক, বিষয়টা হলো যে, সত্যটা হলো যে শেখ হাসিনা আসলে বিএনপি সরকার সম্পর্কে কিছুই বলে নাই, এটা হলো সত্য। এর আলোকে কিন্তু ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্রের মানে তার যে ছোট এক বাক্যের স্টেটমেন্ট, সেটা দেখতে হবে। আমি এটাকে বরঞ্চ চাণক্য নীতির মাধ্যমেই এটাকে দেখতে চাই, যে তারা মূলত ওই বিবৃতিটাই পড়েছেন যেটা তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয় 9 বার ঘষা মাজা করেছে সেটা, এবং তাকে সেটার উপর পানি ঢেলে দেওয়ার জন্য রণধীর জয়সওয়াল আজকের কথাটা বললেন। এখন পানি কেন ঢেলে দিলেন? পানি ঢেলে দেওয়ার তাদের আসলে অনেক কারণ আছে। অনেক কারণের মধ্যে যেটা হলো যে, ভারত তারেক রহমানকে বিশ্বাস করার কোনো কারণ নাই, অর্থাৎ বিএনপি বা 24-এর জঙ্গি কোয়ালিশনকে তারেক রহমানকে বিশ্বাস করার কারণ থাকতো যদি তারেক রহমান, নরেন্দ্র মোদী সাহেব, তার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাহেব যেই ধরনের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন তারেক রহমানের প্রতি, তার একটা রিসিপ্রোকেট করতেন, অর্থাৎ তার প্রতিদান দিতেন। জনসমক্ষে তো তিনি প্রতিদান দেন নাই, তিনি ভারতকে যেটা করেছেন, এটা তারেক রহমানের যারা জঙ্গিদের মুখপাত্র, এই জঙ্গিদের মুখপাত্র আবার 2টা হিন্দুও আছে। মজার বিষয়, খুব জটিল আর কি। তারা যেভাবে ব্যাখ্যা করে
যে তারেক রহমান মোদিকে অপমান করে শিখিয়ে দিয়েছেন যে বাংলাদেশ আর ক্লায়েন্ট রাষ্ট্র হবে না, অর্থাৎ আমরা তো বিক্রি করে দিয়েছিলাম ভারতের কাছে, বাংলাদেশকে ওরা বিক্রি করবে না, এইটা বুঝিয়েছেন। তারেক রহমান সাহেব ওই জঙ্গিরা যেভাবে চায় সেভাবেই কিন্তু ভারতের প্রতি অন্তত পাবলিকলি কঠোরতা দেখাচ্ছেন, কিন্তু তার তো নির্ভরতা আছে। আমরা দেখেছি যে আগের দিন ত্রিবেদী সাহেবকে হুমায়ুন কবির ডেকে এমন মানে ওনাকে একটা ভিখারির মতো পাশে মানে অন্য একটা চেয়ারে বসালো, পরের দিন আবার দেখলাম যে তারেক রহমান সাহেবের বিদ্যুৎ মন্ত্রী, জ্বালানি মন্ত্রী আবার একটু সুন্দর করে বসিয়ে সেখানে আবার ভারত থেকে জ্বালানি আমদানির নিয়ে আলোচনা করছে। কিন্তু ভারত আসলে তারেক রহমানের সাথে ব্যবসা বাণিজ্য করতে চায়। এখন তো আসলে এটা ভারতের জন্য অবশ্যই একটা লাভের জিনিস, যদি তারেক রহমানের সরকারের তো আসলে অনেক ধরনের অর্থাৎ ইকোনমিক যে ক্রাইসিস বাংলাদেশ হতে যাচ্ছে, ভারতের সামনে ভালো ব্যবসা বাণিজ্যের সুযোগ আরো ক্রিয়েট হচ্ছে। আপনারা দেখেছেন যে শেখ হাসিনা দেশ বিক্রি করা সত্ত্বেও শেখ হাসিনার চেয়ে বেশি টাকার মাল আমদানি করেছে কিন্তু ইউনূস ভারত থেকে, তাই না? দেশ বিক্রিতে আপনি কত ভারতের মালপত্র কিনবেন সেটা দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষকে আমরা এমন ভাবে মগজ ধোলাই করতে আওয়ামী লীগ দিয়েছে, এখন আওয়ামী লীগ কিন্তু সেটা শাস্তিটা পাচ্ছে। এই কঠোরতা কিন্তু আমার আওয়ামী লীগের উপর প্রয়োগ করতেই হবে। বাংলাদেশের মানুষকে মগজ ধোলাই হওয়ার বিরুদ্ধে শেখ হাসিনা বা বঙ্গবন্ধু থেকে কেউ কোনো ব্যবস্থা না নেওয়াতে তার শাস্তিটা কিন্তু আওয়ামী লীগ পেয়ে গেল 2024-এ। মানুষ যুক্তিটাও বিশ্বাস করে না। অর্থাৎ শেখ হাসিনা যদি ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করতো তাহলে শেখ হাসিনা সবচেয়ে বেশি জিনিসের বেশি টাকার মালপত্র ভারত থেকে আমদানি করতো, সেটা কিন্তু শেখ হাসিনা করে নাই, করেছে কিন্তু ইউনূস। এইটা আবার জঙ্গিরা বলবে যে হ্যাঁ আমরা ব্যবসা করবো ইত্যাদি, মানে ওদের সাথে আসলে যুক্তিতে পারবেন, কিন্তু সারা জাতি যদি যুক্তিহীন হয়ে যায় আপনি কিভাবে তাদের সাথে তর্ক করে পারবেন? ভারত ব্যবসা বাণিজ্য করতে চায় এবং তারেক রহমান ভারত সফর করুক, এইটাও ভারত চাচ্ছে, এই স্টেটমেন্ট থেকে যেটা প্রমাণ হয়। তারপরে আরেকটা জিনিস, ভারত এবং শেখ হাসিনা দুই পক্ষের মধ্যে ট্রাস্ট ডিফিসিয়েন্সি আছে, এটাও কিন্তু প্রকাশ পায়। আবার আরো একটা জিনিস প্রকাশ পায়, সেটা শুধু এই বক্তব্য থেকে না, পুরো আমরা যদি ভারত বাংলাদেশ সম্পর্কটা আমরা বিশ্লেষণ করি, যে ভারতও জানে শেখ হাসিনা ছাড়া ভারতের বাংলাদেশে কোনো বন্ধু নাই, শেখ হাসিনাও জানে যে বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া ভারতের আসলে মানে একটা নেইবারলি রিলেশনশিপ গড়ার জন্য শেখ হাসিনা ছাড়া কোনো উপায় নেই। অর্থাৎ কৌটিল্যের যে চাণক্যের যে চাণক্য নীতি সেটা প্রয়োগ করতে হলে ভারত যদি প্রথম তিনটাতে থাকতে চায়, প্রথমটা তো সম্ভবই না, যে কোনো মুসলমান দেশের সাথে অমুসলমান দেশের প্রথম এই যে মানে যুক্তির মাধ্যমে সমঝোতা করে সমস্যা সমাধান, সেটা হয় না, এটা সারা পৃথিবীতেই নন এক্সিস্টেন্ট। মুসলমান দেশগুলোর সাথে সব জায়গায় কিন্তু ট্রানজ্যাকশনাল। দ্বিতীয় যেটা উপঢৌকন, এইটা, আর তৃতীয় ভেদাভেদ সৃষ্টি করা, চতুর্থ হলো আপনার যুদ্ধ করা। ভারতের জন্য কিন্তু শেখ হাসিনার বাইরে গেলে উপঢৌকন দিতে হবে ইত্যাদি হবে, অথবা আপনার সরাসরি যুদ্ধে চলে যেতে হবে। তো ভারতের জন্য এটা কিন্তু বিশাল ডাইলেমা। কিন্তু দেখেন সমস্যাটা আবার বলি, আপনারা যদি খেয়াল করেন যে তারেক রহমানকে ভারত বন্ধু ভাববে এমন কোনো সুযোগ তারেক রহমান রাখেন নাই। শেখ হাসিনা এবং ভারতের মধ্যে ডিফিসিয়েন্সি আছে, ট্রাস্ট ডিফিসিয়েন্সি, সম্পূর্ণ একজন আরেকজনকে বিশ্বাস করে না। আর ভারত এবং শেখ হাসিনা দুইজনই জানেন, অন্তত শেখ হাসিনা এটা বোঝেন যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে ভারতের কোনো বন্ধু নাই, এটা ভারতও বোঝে, শেখ হাসিনাও বোঝে। আমার মনে হয় আমি সীমা অতিক্রম করে কথা বলছি, এর বেশি বললে আবার সেটা ঠিক হবে না। আমি যা বলার চেষ্টা করছি সেটা আপনারা বুঝে ফেলেছেন। এখন ভারত যে স্টেটমেন্ট দিল, এটার আসলে রেজাল্টটা কি? ভারত কি লাভবান হলো? ভারত স্বল্প মেয়াদে লাভবান হচ্ছে, ব্যবসা বাণিজ্য করতে হবে এটা। আর আসলে কিভাবে লাভবান হচ্ছে, ভারত যদি শক্ত স্টেটমেন্টও দেয় তাহলে তারেক রহমানের ভারত থেকে মালপত্র কেনা ছাড়া কি কোনো উপায় আছে? কারণ ভারতে তো সবচেয়ে বেশি সস্তায় মালপত্র পাওয়া যাবে, তার চেয়ে চীন থেকে আনতে হলে আরো দাম দিয়ে আনতে হবে, অন্য জায়গা থেকে আনতে হলে আরো বেশি দাম দিয়ে আনতে হবে। আসলে সেইটা আমি মনে করি যে নাই।
ফলে চাণক্য নীতিতে দেখলে ওই যে মানে ঠান্ডা করে ফেলা, উপঢৌকন দেয়া, ঘুষ দেয়া হিসাবেই স্টেটমেন্ট এসছে। কিন্তু ভারত দীর্ঘমেয়াদে তার যে ক্ষতি করছে সেটা কিন্তু সুস্পষ্ট। এখন আমরা তো চাণক্য নীতি বলতে বুঝি যে খুব ওয়াইজ একটা নীতি, সেই উইজডমটা কিন্তু এই রণধীর জয়সওয়াল বা ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্রের যে স্টেটমেন্ট সেটা থেকে কিন্তু ওই প্রজ্ঞাটা নাই। প্রজ্ঞাটা কি? ভারত মূল জিনিসটাই কিন্তু কখনোই আঘাত করতে পারছে না। সেটা হলো কি, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটা আছে তারা বিশ্বাস করে ভারত একটা কাফের রাষ্ট্র, মালাউনের দেশ। এই মালাউনদের মুসলমানদের সাথে যুদ্ধ করার কোনো ধরনের সাহস নাই। একটা টোকা দিলেই ভারত পড়ে যাবে। আইয়ুব খান যেমন বিশ্বাস করত যে দুপুরে ওই যে অমৃতসর না কোন শহর, লাহোর থেকে আসলে কাছাকাছি, ওইখানে গিয়ে ব্রেকফাস্ট করব, বিকালে দিল্লিতে গিয়ে নাস্তা মানে লাঞ্চ খাবো বা ডিনার খাবো, এরকম একটা কথা ছিল কিন্তু পাকিস্তান আমলে, যে তারাও ভাবতো যে কাফেরদের কোনো সাহস নাই এবং এইরকম ভাবে ভারতকে পরাজিত করবে। যদিও আসলে সেভাবে পরাজিত করতে পারেনি, পরবর্তীতে দেখা গেছে যে পাকিস্তানের নীতি পাকিস্তানকে ভেঙে ফেলেছে। দীর্ঘমেয়াদে ভারত এইভাবে লাভবান হতে পারে, তবু আমি বলবো যে ভারতের এখানে উইজডমটা প্রকাশ পায় নাই আপাতত। ভারত যেটাকে বাড়িয়ে দিচ্ছে সেটা হলো ওই ঘৃণাটাই, যে এই কাফেররা যুদ্ধ করতে ভয় পায়, সুতরাং এদেরকে একটু কড়া কথা বললে এরা কিন্তু সারেন্ডার করে। তারেক রহমান থেকে শুরু করে যারা যারা তাকে বুদ্ধি দিচ্ছে, এই রণধীর জয়সওয়ালের এই বক্তব্যকে তারা কিন্তু সেইভাবে ব্যাখ্যা করবে যে আমরা কঠোর একটা বার্তা দিলাম, ওরা কিন্তু ভয় পেয়ে নরম হয়ে গেল। বন্ধুরা, এই পর্যন্ত আমার মনে হয় আমি যা বলতে চেয়েছি বুঝতে পেরেছেন। আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করেন দেখবেন যে আমার আজকের কথা থেকে 6 মাসের কথা, 6 মাস পরের কথা, কিংবা আমার 6 মাস আগের বা 1 বছর আগের কথার কোনো তারতম্য আপনারা পাবেন না। কারণ আমি যুক্তির বাইরে যাব না কখনো। আমি আওয়ামী লীগের সমর্থক, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কথা বলি, এবং আমি এটাও বিশ্বাস করি যে আমি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারবো একমাত্র আমি যদি যুক্তির মধ্যে থাকি। দীর্ঘমেয়াদে আমি বিশ্বাস করি যে আমার ট্রাস্ট, আপনাদের ট্রাস্ট আমার উপর গড়ে উঠবে। তারপরও অনুরোধ করছি আপনারা আমার ভিডিওগুলো অন্তত মানুষের কাছে পৌঁছে দিবেন, কারণ বাংলাদেশ যেই দুরবস্থার মধ্যে পড়ে যাচ্ছে সেখান থেকে আমরা যদি বাংলাদেশকে তুলে আনতে চাই, আমাদের প্রজ্ঞা, মেধা, চিন্তা এগুলোর সমন্বয় ঘটানোর আসলে বিকল্প কিছু আমাদের হাতে নাই। ধন্যবাদ।